আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় অভিভাবকবৃন্দ, যে যেখান থেকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছে, তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস রহিম ৯৭ চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে ৩। আজকের এই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, বিশেষ করে শিক্ষণ অভিজ্ঞতা ৩-এর আমাদের বিদ্যালয় পত্রিকা। এই বিদ্যালয় পত্রিকার ভিতরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে তোমাদের বইয়ের ২৩ পৃষ্ঠাতে রয়েছে আমাদের বিদ্যালয় পত্রিকা শিক্ষণ অভিজ্ঞতা ৩। এই শিক্ষণ অভিজ্ঞতার ভিতরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই শিক্ষণ অভিজ্ঞতার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেমন পুরা শিক্ষণ অভিজ্ঞতাটার ভিতরে এই তথ্যগুলো রয়েছে, যেমন প্রতিবেদন কি, কপিরাইট কি, কপিরাইট লঙ্ঘন কি, প্যাটেন্ট কি, প্যাটেন্টের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বুদ্ধিবৃত্তিক সম্পদ কি, স্বত্বাধিকারী কি। এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত তোমাদের সাথে শেয়ার করব। এটি তোমাদের মাদ্রাসায় যারা তোমরা রয়েছ এবং কারিগরি শাখাতে যারা রয়েছে, প্রত্যেকটি মাদ্রাসা স্কুল এখন একই সিলেবাস, একই বই। তোমরা যারা মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জানবো হচ্ছে প্রতিবেদন কি। প্রতিবেদন বলতে আমরা সাধারণত কোনো বিষয় বা ঘটনাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করার একটি লিখিত দলিলকে বোঝায়। এটি কোনো ঘটনা, পরীক্ষা, গবেষণা অথবা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে করা কাজের বিশ্লেষণ এবং তা থেকে পাওয়া ফলাফলের একটি সারসংক্ষেপ। বিষয়টা আমরা অবশ্যই বুঝেছি আসলে প্রতিবেদনটা কি। এরপরে জানবো হচ্ছে একটি ভালো প্রতিবেদন হওয়ার জন্য, তোমার একটি ভালো প্রতিবেদন লেখার জন্য, ভালো প্রতিবেদন তৈরি করার জন্য তোমার কি কি লাগবে। যেমন হচ্ছে তুমি স্পষ্ট এবং সংক্ষিপ্ত ভাষায় লিখতে হবে। তুমি যে বিষয়টার উপর প্রতিবেদন লিখবে সেটা খুবই স্পষ্ট হতে হবে, সুন্দর হতে হবে এবং সংক্ষিপ্ত ভাষায় লিখতে হবে, যেটা পড়লে সহজে বোঝা যায়। তথ্য সঠিক এবং বিশ্বাসযোগ্য হতে হবে। তুমি যেই প্রতিবেদনটি তৈরি করবে, এটা যে তথ্যগুলো তুমি এখানে অ্যাড করবে এটা খুবই সঠিক হতে হবে, নির্ভুল হতে হবে এবং বিশ্বাসযোগ্য হতে হবে। তথ্য যৌক্তিকভাবে উপস্থাপিত হতে হবে। তুমি যে তথ্যগুলো উপস্থাপন করবে, তোমার যে যুক্তি দিবে, তুমি যে যুক্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে সেটা সঠিক হতে হবে, নির্ভুল হতে হবে, এটা যৌক্তিক হতে হবে। উপসংহার স্পষ্ট এবং সুনির্দিষ্ট হতে হবে। এই বিষয়গুলো যদি থাকে তাহলে তুমি খুবই সুন্দর এবং চমৎকার একটি প্রতিবেদন তৈরি করতে পারবে। এখন আমরা জানবো হচ্ছে কপিরাইট কি। কপিরাইট হলো কোনো সৃজনশীল কাজের মালিকানার একটি আইনগত অধিকার। যখন কেউ কোনো গান, কবিতা, গল্প, ছবি, ভিডিও, সফটওয়্যার বা অন্য কোনো সৃজনশীল কাজ তৈরি করে, তখন সেই কাজটি স্বয়ংক্রিয়ভাবে কপিরাইট দ্বারা সুরক্ষিত হয়ে যায়। এখন ধরো তুমি একটু ভালো একটা কবিতা লিখেছো, ভালো একটি গান লিখেছো, ভালো একটি গল্প লিখেছো, ভালো একটা ছবি বানিয়েছো, ভিডিও তৈরি করেছো, একটা সফটওয়্যার তুমি তৈরি করেছো। এগুলো কিন্তু তোমার সৃজনশীল কাজ। এটা তোমার উদ্ভাবনীয় কাজ। তোমার চিন্তা চেতনা গবেষণা করে রাত জেগে তুমি যে একটা কবিতার বই লিখেছো, একটা গানের বই লিখেছো, এটা একান্ত তোমার নিজের। এটা চাইলে অন্য কেউ চুরি করে কপি করে তার নিজের নামে এটা চালিয়ে নিতে পারবে না। সে ব্যবহার করতে পারবে, পড়তে পারবে। সে যদি কোনো ব্যবসায়িক কাজে ব্যবহার করে সেটা তোমার অনুমতি লাগবে। তোমার অনুমতি নিয়ে তোমাকে টাকা দিয়ে সে ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবে। যদি যদি সে তোমার অনুমতি না নিয়ে সে নিজের নামে তোমার কবিতার বইটি, তোমার গানটি, তোমার গল্পটি, তোমার সফটওয়্যারটি বা তোমার তৈরি করা কোনো বৈজ্ঞানিক কোনো যে কোনো বিষয়গুলো যদি সে নিজের নামে চালিয়ে দেয় তাহলে সেটা হবে কপিরাইট। তার এটা আইনগত একটা অধিকার আছে যে সে অন্য কেউ এটা ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে পারবে, তবে সেটা অনুমোদন সাপেক্ষে। ঠিক আছে? এটা হচ্ছে মূলত কপিরাইট। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসবো আমরা হচ্ছে কপিরাইট লঙ্ঘন কি। কপিরাইট লঙ্ঘন হলো কপিরাইট দ্বারা সুরক্ষিত কোনো কাজকে অনুমতি ছাড়া ব্যবহার করা, এতে অন্তর্ভুক্ত হতে পারে। এখন তুমি একটা কবিতার বই লিখেছো, একটা গান লিখেছো বা তুমি কোনো কিছু নতুন আবিষ্কার করেছো, এটা তোমার কপিরাইট দ্বারা সংরক্ষিত। এটা কেউ ব্যবহার করবে, তোমার অনুমতি লাগবে।
কেউ ব্যবসায়িক কাজে ব্যবহার করবে, তোমার থেকে অনুমতি নিয়ে তুমি তার থেকে টাকা দিয়ে সে ব্যবহার করতে পারবে। যেমন কোনো কাজের অনুলিপি করা, কোনো কাজ বিক্রি করা, কোনো কাজকে পরিবর্তন করে নতুন কাজ তৈরি করা, কোনো কাজকে অনলাইনে প্রকাশ করা, এগুলো হচ্ছে মূলত কপিরাইট লঙ্ঘন করা। তোমার কোনো লেখা, তোমার কোনো ভিডিও, তোমার কোনো ছবি, তোমার কোনো কবিতার বই, কোনো গল্পের বই, তোমার তৈরি কোনো সিনেমা, এগুলা নিজের নাম করে কোনো ওয়েবসাইটে প্রকাশ করা, ইউটিউবে প্রকাশ করা, এগুলা কিন্তু লঙ্ঘন। এটা হচ্ছে কপিরাইট আইনে তোমার নামে মামলা হয়ে যাবে। এজন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তারপরে হচ্ছে প্যাটার্ন কি? প্যাটেন্ট কি? প্যাটেন্ট হলো কোনো উদ্ভাবনের জন্য সরকার কর্তৃক প্রদত্ত একটি একচাটিয়া অধিকার। তাহলে প্যাটেন্টটা হলো তুমি যেই বিষয়টা তুমি উদ্ভাবন করেছো, তোমার চিন্তাধারা দিয়ে, তোমার সৃজনশীলতা দিয়ে, তোমার কর্ম দিয়ে, তুমি কাজ দিয়ে তুমি এমন একটা জিনিস সৃষ্টি করেছো যেটা মানুষের উপকার লাগতেছে। তুমি কোনো একটা টিকা আবিষ্কার করেছো, তুমি কোনো একটা সিনেমা বানিয়েছো, এটা কারো সাথে মিল নেই। এটা তোমার অধিকার, এটা তোমার নিজের উদ্ভাবন, তুমি নিজে সৃষ্টি করেছো, এটা তোমার জিনিস, তোমার সম্পদ। ঠিক আছে? যখন কেউ কোনো নতুন আবিষ্কার করে, সেটি হোক একটি নতুন যন্ত্র, একটি নতুন পদ্ধতি, কোনো নতুন ফর্মুলা বা একটি নতুন রাসায়নিক পদার্থ, তখন সেই ব্যক্তি সে আবিষ্কারের জন্য প্যাটেন্টের আবেদন করতে পারে। তাহলে প্যাটেন্টের আবেদন করতে হবে সরকারের কাছে। সরকার এটা দেখবে, এটা কি আসলে তুমি আবিষ্কার করেছো না অন্য কারো থেকে তুমি কপি করেছো, নকল করেছো। এটা সরকার এটা গবেষণা করবে, দেখবে, সবাইকে জানাবে। এটা একান্ত তোমার যদি নিজের হয়, তাহলে সরকার এটা অনুমোদন দিবে। তখন তোমার একচাটিয়া এটা অধিকার হয়ে যাবে। এটা তোমার জিনিস, তোমার সম্পদ, তোমার তৈরি করা আবিষ্কার। ঠিক আছে? এটা কিন্তু সরকার থেকে তুমি অনুমোদন নিতে হবে। এরপরে আমরা জানবো হচ্ছে প্যাটেন্টের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন হচ্ছে প্রকাশ। প্যাটেন্টের আবেদন করার পর আবিষ্কারটি পাবলিক ডোমেনে প্রকাশিত হয়। এর মানে হলো অন্যরা সেই আবিষ্কার সম্পর্কে জানতে পারে এবং তার ভিত্তিতে নতুন আবিষ্কার করতে পারে। সীমিত সময়। প্যাটেন্টের মেয়াদ সাধারণত সীমিত হয়। বাংলাদেশে একটি প্যাটেন্টের মেয়াদ সাধারণত 20 বছর। তুমি যে প্যাটার্নটি তৈরি করেছো, তুমি যে ফর্মুলাটি তৈরি করেছো, নতুন আবিষ্কার করেছো, ঠিক আছে, এটা সরকার তোমাকে একচাটিয়া ভাবে তোমার অধিকার দিয়ে দিবে। সেটা 20 বছর মেয়াদ থাকবে। 20 বছর পর্যন্ত তোমার সে আবিষ্কার থেকে, তোমার সে ফর্মুলা থেকে, তোমার সে বই থেকে, তোমার সে গল্পের বই, কবিতার বই, তোমার গান, তোমার সিনেমা থেকে যে আয় হবে, তুমি একচাটিয়া এটা তুমি ব্যবহার করতে পারবে। এটা অন্য কেউ চাইলে ব্যবহার করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শর্তাবলী। প্যাটেন্ট পাওয়ার জন্য আবিষ্কারটি নতুন হতে হবে, অর্থাৎ আগে কারো দ্বারা আবিষ্কৃত হতে পারবে না। এছাড়াও আবিষ্কারটি শিল্পে প্রয়োগযোগ্য হতে হবে। তুমি এখানে কিছু সরকারের কিছু শর্তাবলী আছে। তুমি যে প্যাটার্নটি তৈরি করবা, তুমি যে আবিষ্কার করবা, নতুন নতুন পদ্ধতিগুলো, এগুলো কারোর সাথে মিলতে পারবে না, কারোর সাথে কোনো কপি করা যাবে না, নকল করা যাবে না। একান্ত তোমার চিন্তা চেতনার তোমার আবিষ্কার এবং তোমার এটা গবেষণার ফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার জানবো হচ্ছে আমরা বুদ্ধিভিত্তিক সম্পদ কি। বুদ্ধিভিত্তিক সম্পদ হলো একটি বিস্তারিত ব্যাখ্যা। বুদ্ধিভিত্তিক সম্পদ হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেটা হচ্ছে আইপি বলে, যেটাকে সংক্ষেপে বলে আইপি, হলো এমন একটি সম্পদ যা কোনো ব্যক্তি বা সংস্থার মনের জন্মজাত সৃষ্টিশীলতা বা বুদ্ধির ফসল। এটি মূর্ত নয়, বরং অমূর্ত একটি সম্পদ যা আইন দ্বারা সুরক্ষিত হতে পারে। বুদ্ধিভিত্তিক সম্পদ বলতে আমরা যেটা বলি, এটা হচ্ছে তোমার ব্যক্তিগত সম্পদ হিসাবে পরিণত হবে, যেটা হচ্ছে তোমার চিন্তা চেতনা, তোমার গবেষণা করে তুমি এমন একটি জিনিস আবিষ্কার করেছো, এমন একটি জিনিস তৈরি করেছো, এটা হচ্ছে কারোর সাথে মিলবে না, কারো থেকে কপি করা হবে না, কারো থেকে নকল হবে না, একান্ত একেবারে নতুন গবেষণার ফল। এটা হবে বুদ্ধিভিত্তিক সম্পদ। আবার সেটা আইন দ্বারা সুরক্ষিত করা থাকবে। যেটা তুমি সরকারের কাছে আবেদন করবে, আবেদন করার পর সরকার এটাকে দেখবে, এটা কি আসলে নতুন
গবেষণার ফসল তুমি কি নিজে তৈরি করেছো, না কারো থেকে নকল করেছো, না কারো থেকে কপি করেছো? সবকিছু দেখে এটা গবেষণা করে দেখবে এটা নতুন, তখন সরকার তোমাকে এটা অনুমতি দিবে। হ্যাঁ, ঠিক আছে, এটা তোমার বুদ্ধিবৃত্তিক সম্পদ, এটা তোমার নিজের সম্পদ। তখন এই সম্পদ থেকে তুমি আয় করতে পারবা, এটা তোমার কাজে ব্যবহার করতে পারবা, ব্যক্তিগত সম্পদ হিসেবে পরিণত হয়ে যাবে তোমার। এরপরে আসো, বুদ্ধিবৃত্তিক সম্পদের বিভিন্ন ধরন রয়েছে। বুদ্ধিবৃত্তিক সম্পদের অনেক ধরন রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটার্ন, ভৌগোলিক সূচক। তাহলে কপিরাইটটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। সাহিত্য, সঙ্গীত, চলচ্চিত্র, সফটওয়্যার, আর্ট ওয়ার্ক ইত্যাদির মূল সৃষ্টির উপর কপিরাইট প্রযোজ্য। এটি সৃষ্টিকর্তাকে তার সৃষ্টির অনুলিপি, বিতরণ এবং প্রদর্শনের অধিকার দেয়। ট্রেডমার্কটা হচ্ছে কোনো পণ্য বা সেবার সাথে যুক্ত একটি নাম, লোগো, ডিজাইন, শব্দকে ট্রেডমার্ক বলা হয়। এটি গ্রাহককে একটি নির্দিষ্ট পণ্য বা সেবা চিনতে সাহায্য করে এবং অন্য কোনো কোম্পানিকে একই বা অনুরূপ নাম ব্যবহার করতে বাধা দেয়। যেমন ধরো, আমি আমরা আজকে যেভাবে তোমাদের সাথে কথা বলছি, একটা ইউটিউব চ্যানেল, আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। এই ইউটিউব MRS রহিম 97, এই চ্যানেলটি এটা একান্ত আমার। এটা আমার আমার নিজের নাম। এটার সাথে কারো সাথে মিলবে না। এটার আমার MRS রহিম 97 একটা লোগো রয়েছে, একটা ডিজাইন রয়েছে। এটা মূলত সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তাধারা থেকে। এটা কারো সাথে মিলবে না, আমার লোগোর সাথে মিলবে না, আমার চ্যানেলের সাথে অন্য কারো চ্যানেল মিলবে না, আমার কথার সাথে কারো সাথে মিলবে না। আমি যে ভিডিও তৈরি করি, এই ভিডিওগুলো কারো থেকে কপি করা না। এটা সম্পূর্ণ আমার নিজের চিন্তাধারা এবং আমার গবেষণা। আমি এটা নিজস্ব, একান্ত নিজের সম্পদ আমার চ্যানেলটি। তাহলে এটা হবে একটা ট্রেডমার্ক, যেটা কারো সাথে মিলবে না, একান্ত নিজের চিন্তা ভাবনা। লোগোটা একান্ত আমার নিজের। তারপরে হচ্ছে এখানে লোগোতে যে একটা বাক্য রয়েছে, এখানে আমি ডিজিটাল প্রযুক্তি বিষয়গুলো নিয়ে আলোচনা করি, কথা বলি, তথ্য শেয়ার করার চেষ্টা করি, এটা আমার তো একান্ত নিজের। এটা মূলত হচ্ছে ট্রেডমার্ক। প্যাটার্ন সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি। কোনো নতুন আবিষ্কার, প্রক্রিয়া বা যন্ত্রের উপর প্যাটার্ন দেওয়া হয়। এটি আবিষ্কারককে তার আবিষ্কারের একটা একচাটিয়া ব্যবহারের অধিকার দেওয়া হয়। ভৌগোলিক সূচক কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সাথে যুক্ত একটি পণ্যের উৎপত্তি এবং গুণগত মানকে ভৌগোলিক সূচক দ্বারা সুরক্ষিত করা হয়। যেমন আমাদের বাংলাদেশের ইলিশ, এই ইলিশগুলো কোথায় পাওয়া যায়? এটা নির্দিষ্ট একটা এলাকা পাওয়া যায়, বিশেষ করে চাঁদপুর পাওয়া যায়। তাহলে চাঁদপুরের এটা হচ্ছে ভৌগোলিক ভাবে এটা একচাটিয়া, ওখান থেকে উৎপন্ন হয়। ঠিক আছে। তারপরে আমরা যদি বলি সিলেটের চা পাতা, সিলেটে প্রচুর পরিমাণ চা পাতা হয়। এই চা পাতাটা হচ্ছে ওই সিলেটের জন্য, এটা হচ্ছে তাদের ভৌগোলিক কারণে তাদের ওখানে উৎপন্ন হয়, এটা হচ্ছে তাদের ভৌগোলিক সম্পদ। ঠিক আছে। এভাবে আরো অনেক সম্পদ রয়েছে ভৌগোলিক কারণে। ঠিক আছে। এরপরে আমরা জানবো হচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বত্বাধিকারী কি? তাহলে এবার দেখো, স্বত্বাধিকারীর ব্যাখ্যাটা আমরা একটু করে জানি। স্বত্বাধিকারী হলো একটি সহজ ব্যাখ্যা। স্বত্বাধিকারী হলেন এমন একজন ব্যক্তি বা সংস্থা যার কোনো নির্দিষ্ট জিনিস বা সম্পত্তির উপর আইনসম্মত মালিকানা রয়েছে। অর্থাৎ তিনি সেই জিনিসটি ব্যবহার করতে, বিক্রি করতে বা অন্য কোনোভাবে নিজের ইচ্ছামতো ব্যবস্থা করতে পারেন। এটা হচ্ছে স্বত্বাধিকারী। আমি যে কবিতাটির বইটি লিখেছি, আমি যে গানটি লিখেছি, আমি যে গল্পটি তৈরি করেছি, আমি যে সিনেমাটা তৈরি করেছি, আমি যে কোনো একটা সফটওয়্যার তৈরি করেছি, এটা একান্ত আমার নিজের সম্পদ, একান্ত আমার নিজের। এটা হচ্ছে একচাটিয়া, আমি এটা ব্যবহার করতে পারবো। এটা সরকার আমাকে অনুমতি দিয়েছে। এটার সাথে কারো সাথে মিল নেই, কারো সাথে আমি কপি করিনি, কারো সাথে আমি নকল করিনি, কারো সাথে আমার মিল নেই এই জিনিসটা। তাহলে এটা একচাটিয়া আমার, এটা স্বত্বাধিকারী হইলাম আমি নিজে। যেমন আমার এই চ্যানেলটি MRS রহিম 97 চ্যানেলটি, পাশাপাশি আমি আমার আরো একটা চ্যানেল রয়েছে MRS TV 12। এই চ্যানেলটি একান্ত আমার নিজে। এটা স্বত্বাধিকারী হচ্ছে আমি। এটা চাইলে অন্য কেউ নকল করতে পারবে না, অন্য কেউ বিক্রি করতে পারবে না। এটা ব্যবহার করতে পারবে, এটা ভিডিওগুলো সে দেখতে পারবে, কিন্তু ভিডিওগুলো কপি করে সে ব্যবহার করতে পারবে না, তার চ্যানেলে এটা দিতে পারবে না। দিলে সাথে সাথে এটা কপিরাইটের আইনে মামলা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই শিখন অভিজ্ঞতা 3-এর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবার
আমরা জানবো হচ্ছে বিভিন্ন ধরনের স্বত্বাধিকার, যেমন বস্তুগত সম্পত্তির স্বত্বাধিকার, যেমন বাড়ি, গাড়ি, জমি, জমির উপরের উৎপাদন, গহনা ইত্যাদি সবকিছু বস্তুগত সম্পত্তি। এই সম্পত্তির মালিকই হচ্ছে স্বত্বাধিকারী। তারপরে ধরো অমূর্ত সম্পত্তির স্বত্বাধিকার, যেমন হচ্ছে কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট ইত্যাদি অমূর্ত সম্পত্তি। যেমন একজন লেখক তার লেখার উপর কপিরাইটধারী। তারপর হচ্ছে বুদ্ধিক সম্পত্তির স্বত্বাধিকার, কোনো ব্যক্তির মস্তিষ্কের জন্ম নেওয়া, সৃষ্টিশীলতা এবং আবিষ্কারের উপর তার স্বত্বাধিকার থাকে। যেমন একজন আবিষ্কারক তার আবিষ্কারের উপর প্যাটেন্ট নিতে পারেন। ঠিক আছে, এর আগে এগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের শিক্ষণ অভিজ্ঞতা ৩-এর বিদ্যালয় পত্রিকা তৈরি, এই বিষয়গুলো, এই পুরা শিক্ষণ অভিজ্ঞতাটার ভিতরে যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি এই বিষয়গুলো নিয়ে আরো কি কি জানার থাকে, অবশ্যই তোমরা কমেন্টে আমাকে প্রশ্ন করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাশাপাশি আমাদের আরেকটি নতুন চ্যানেল আমরা তৈরি করেছি, সেটা হচ্ছে এমআরএস টিভি ভারত। এই চ্যানেলটিতে আমরা ইসলামের বিভিন্ন নবী এবং রাসূলের, তারপরে সাহাবীদের জীবনী নিয়ে, বিভিন্ন নবীর বাণীগুলো নিয়ে আমরা বিভিন্ন ভিডিওগুলো দিচ্ছি। আশা করি তোমরা দেখতেছো, তোমরা দেখবে, এবং যারা নতুন এসেছো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নতুন নতুন ভিডিওগুলো সহজে তোমার কাছে চলে যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আজকের এই ক্লাসটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।